সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমাদের 4টি পার্ট থাকবে, খ বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। খ বিভাগের মধ্যে থাকবে তোমাদের গদ্যাংশ, কি বলছি, গদ্যাংশ থাকবে, এবং খ বিভাগের মধ্যে থাকবে পদ্যাংশ। গদ্যাংশের মধ্যে তোমাদের প্রশ্ন আসবে 4টি, কয়টি? 4টি। তন্মধ্যে তোমাদের অবশ্যই আনসার করতে হবে কয়টি? 2টি প্রশ্নের অবশ্যই কি করতে হবে? উত্তর করতে হবে। তাহলে গদ্যাংশ থেকে 4টি প্রশ্ন থাকবে, সেখানে অবশ্যই আমরা 2টি প্রশ্নে কি করব? উত্তর করব। এবং দেখো খ বিভাগ থেকে তোমাদের পদ্যাংশ থেকে 3টি প্রশ্ন আসবে, এবং অবশ্যই আমাদের উত্তর করতে হবে কয়টি? 2টি প্রশ্নের। ঠিক আছে, এবার দেখো ঘ বিভাগ। গ বিভাগ, গ বিভাগের মধ্যে আছে কি? উপন্যাস। উপন্যাস থেকে 2টি প্রশ্ন আসবে এবং উত্তর করতে হবে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই কি করতে হবে? লিখতে হবে। এবং হচ্ছে ঘ বিভাগ। ঘ বিভাগে কি আছে? নাটক। নাটক থেকে কয়টি প্রশ্ন আসবে? তাহলে 2টি প্রশ্ন আসবে এবং একটি প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। তাহলে দেখো তুমি গদ্যাংশ থেকে 2টি করলা, এবং হচ্ছে পদ্যাংশ থেকে 2টি করলা, উপন্যাস থেকে 1টি করলা, এবং তোমাদের নাটক থেকে একটি করলা। তাহলে তোমাদের প্রশ্ন হলো মাত্র 6টি, এবং তোমাকে আরেকটি প্রশ্ন কি করতে হবে? উত্তর করতে হবে। সেটা তুমি যে চার বিভাগ থেকে যে কোনো বিভাগ থেকে তুমি কি করতে পারবা? উত্তর করতে পারবা। তাহলে তোমাদের যে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। গদ্যাংশ থেকে 2টি, পদ্যাংশ থেকে 2টি, উপন্যাস থেকে 1টি, এবং হচ্ছে নাটক থেকে 1টি, মোট 6টি। এছাড়া 4টি বিভাগ থেকে কোনো একটি বিভাগ থেকে তুমি অতিরিক্ত একটি প্রশ্নের আনসার করলে তোমার 7টি প্রশ্ন হয়ে যাচ্ছে। এবার আসো, এবার দেখো তোমাদের গদ্যাংশের মধ্যে রয়েছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলি, রেইনকোট। তাহলে তোমাদের প্রশ্ন আসবে গদ্যাংশ থেকে মাত্র 4টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের কয়টি আছে? 7টি তোমাদের গদ্য আছে। সেখানে সবগুলো থেকে প্রশ্ন আসবে না, কেন? যেহেতু প্রশ্ন আসবে মাত্র কয়টি। তাহলে 4টি প্রশ্ন কোন কোন গদ্য থেকে আসতে পারে সেটা হচ্ছে মূল কথা। তাহলে তোমাদের যে এই বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে আমি যে গুরুত্বের বিচারে তোমাদের স্টার মার্কে তোমাদের গদ্যাংশগুলো কী করেছি? চিহ্নিত করেছি। যেখানে হচ্ছে অপরিচিতা থেকে অবশ্যই প্রশ্ন আসবে, অর্থাৎ আসার কি সম্ভাবনা অনেকটাই বেশি। তারপর দেখো বিলাসী, বিলাসী থেকেও আসার সম্ভাবনা অনেকটা বেশি। আমার পথ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম এই দুজন থেকে অবশ্যই প্রশ্ন আসে। এই জন্য আমি আমার পথকেও গুরুত্বপূর্ণ হিসেবে তোমাদের শিখতে বলবো। মানব কল্যাণ তেমন শিখতে হবে না, তবে এমসিকিউর জন্য তোমাদের কী করতে হবে? সবগুলাই পড়তে হবে। মাসি বেশিও লাগবে না, তেমন ইম্পর্টেন্ট না। কিন্তু 52 দিনগুলি, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 52 দিনগুলি, এটা অবশ্যই তোমাদের কী করতে হবে? শিখতে হবে। এবং হচ্ছে রেইনকোট, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তোমাদের কী করা হয়েছে? একটা মুক্তিযুদ্ধ সম্বলিত একটা কি গল্প। আর 52 দিনগুলি হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনের সময়কার বঙ্গবন্ধুর যে জেল জীবন, সেই জীবনকে কেন্দ্র করে মূলত তিনি দিনলিপি হিসেবে কী করেছিলেন? লিখেছিলেন। তাহলে তোমাদের কয়টি ইম্পর্টেন্ট দিয়েছে এখানে? অপরিচিতা, বিলাসী, আমার পথ, 52 দিনগুলি, রেইনকোট। তাহলে তোমাদের যে অবশ্যই এখানে গদ্যাংশ থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আশা করি তোমরা এই 5টি যদি গদ্য ফলো করো, তাহলে তোমাদের অবশ্যই কী হবে? কমন চলে আসবে ইনশাল্লাহ। এবার আসো তোমাদের যে স্টার মার্ক করা যে গদ্যগুলা, সেগুলোর কোন কোন প্রেক্ষাপটে তোমাদের প্রশ্ন আসতে পারে সেগুলো একটু আমরা বিস্তারিত জেনে দেব। দেখো অপরিচিতার কোন কোন প্রেক্ষাপটে মূলত কী আসতে পারে? প্রশ্ন আসতে পারে। দেখো, যৌতুকের কাছে মানবিক বোধের পরাজয়ের দৃষ্টান্ত। তোমরা দেখবা অপরিচিতা গল্পে কল্যাণীর সাথে যখন অনুপমের বিয়ে হয়, তখন দেখবা তার যে স্বর্ণ পরিমাপ করারকে কেন্দ্র করে স্বর্ণ কম দিবে এরকম ভেবে কনেপক্ষ তাদের মধ্যে একটা কি হয়? বাক বিতণ্ডা হয়, এবং বিয়ে ভেঙে যাওয়া পর্যন্ত একটি হয় পরিক্রম সৃষ্টি হয়। এজন্য এই ইয়াটি খুবই কি ইম্পর্টেন্ট। তাহলে যৌতুক প্রথার ক্ষেত্রে যৌতুকের কাছে মানবিক বোধের যে পরাজয়, সেই পরাজয়টি খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো কোন কোন বোর্ডে আসছে প্রশ্নটা। রাজশাহী বোর্ড 19 আসছে, এবং 18 সালেও আসছে। কুমিল্লা বোর্ড 18, চট্টগ্রাম বোর্ড 18, তাহলে বরিশাল বোর্ড 18। তাহলে দেখো অনেক বোর্ডেই টপিক থেকে কী করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এরপরে দেখো পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ও নারীর আত্মশক্তিতে বলিয়ান। কি বলছি?
নারীর প্রতি দৃষ্টিভঙ্গি নারীর আত্মসত্যিতে বলীয়ান হওয়ার স্বরূপ। কি বলছি? তাহলে এটা তোমাদের অবশ্যই শিখতে হবে। তাহলে কারণ অপরিচিত গল্পে তোমাদের দেখিয়েছে একটা নারী কীভাবে যৌতুকের বিরুদ্ধে কী করতে পারে, প্রতিবাদ করতে পারে। তোমরা দেখবা এই অপরিচিত গল্পে দেখানো হয়েছে কল্যাণী তার বাবার সাথে সাথে ওই যে যৌতুক প্রথার বিরুদ্ধে কী করেছে, প্রতিবাদ করেছে, সেই দিকটি এখানে উল্লেখ করা হয়েছে। এবং ওই টপিক থেকে অবশ্যই তোমাদের কী করবে, প্রশ্ন করবে। এবং দেখো এটি কোন কোন বোর্ড আসছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 23 সালে আসছে, এবং হচ্ছে দিনাজপুর বোর্ড 22 আসছে, কুমিল্লা বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 23, এবং হচ্ছে বরিশাল বোর্ড 20 সালে এই প্রেক্ষাপট থেকে মূলত কী করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। এরপর দেখো সুশিক্ষার মর্যাদা। একজন মানুষ যদি সুশিক্ষা হয়, সুশিক্ষা অর্জন করে, তখন সে যে সমাজের ঘৃণ্যতম যে যৌতুক প্রথা সেটার বিরুদ্ধে তিনি কীরকম মনোভাব পোষণ করবেন, সেই দিকটার মাধ্যমে যে সুশিক্ষার মাধ্যমে মানুষের যে এই অর্জন সেটাকে কেন্দ্র করে তোমাদের প্রশ্ন করা হতে পারে। এবং দেখো ব্যক্তিত্ববোধের দৃঢ়তার স্বরূপ। একজন মানুষ তার ব্যক্তিত্বকে কীভাবে মর্যাদাপূর্ণ করবেন সেই দিকটি এখানে উল্লেখযোগ্য। দেখো তাহলে এই টপিক থেকে প্রশ্ন আসছে। ঢাকা বোর্ড 22 আসছে, এবং হচ্ছে রাজশাহী বোর্ড 22 এবং 17 আসছে, দিনাজপুর বোর্ড 23 আসছে, কুমিল্লা বোর্ড 22 আসছে, এবং চট্টগ্রাম বোর্ড 22 এবং 19 দেখো 2 সালেই প্রশ্ন হয়েছে। এবং সিলেট বোর্ড 22 আসছে, যশোর বোর্ড, এবার দেখো যশোর বোর্ড একেবারে 3 সালে আসছে, 22, 19 এবং 17। তাহলে দেখো তোমাদের অপরিচিত গল্পের যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, সেখান থেকে মাত্র আমি 3টি প্রেক্ষাপট এখানে কী করেছি, উল্লেখ করেছি। তাহলে আশা করছি তোমাদের এখান থেকে কি হবে, প্রশ্ন কমন চলে আসবে ইনশাল্লাহ। এবার আসো বিলাসী গল্পটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে কোন কোন প্রেক্ষাপটে প্রশ্ন আসতে পারে সেটা একটু আমরা কী করব দেখে নিই। সংকীর্ণ সমাজের দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে মানবীর প্রেমের স্বরূপ এবং লেখকের দৃষ্টিভঙ্গি। তাহলে দেখো এই টপিক থেকে প্রশ্ন আসছে 23 এবং চট্টগ্রাম বোর্ড 22 সালে। তাহলে এটি দ্বারা মূলত কী বোঝাতেছে, এই টপিক দ্বারা মূলত কী বোঝানো হয়েছে, মূলত তোমরা দেখবা বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় এবং হচ্ছে বিলাসীর মধ্যে একটা কি প্রেম এবং ভালোবাসার সৃষ্টি হয়। কেন? কারণ সে যে বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করার মাধ্যমে তাকে কী করেন, সুস্থ করে গড়ে তোলেন, এবং তাদের মধ্যে একটা কি প্রেম এবং প্রীতির সৃষ্টি হয়, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু সমাজে যে মূলত বিলাসী ছিল একটা নিচু ফ্যামিলির মেয়ে এবং সাপুরের মেয়ে মূলত। তাহলে নিচু এবং উঁচু জাতের মধ্যে যে বিবাহ বন্ধন, সেটা সমাজের মানুষ কী করতে চায়নি, মেনে নিতে চায়নি। এবং এক পর্যায়ে দেখা যায় তারা হচ্ছে বিলাসী এবং হচ্ছে মৃত্যুঞ্জয় একেবারে তাদের গ্রাম ছেড়ে অন্য একটা জায়গায় কী হয়ে যান, স্থানান্তরিত হয়ে যান। এবং সেই সাথে মৃত্যুঞ্জয় পুরোপুরি একটা নিজের যে পুরাতন ঐতিহ্যকে ভুলে এবং নিজে সম্পূর্ণ একটি কী হয়ে যান, সাপুড়ে হয়ে যান, পুরোদুষ্টের সাপুড়ে হয়ে গেছিলেন। তাহলে দেখো প্রেমের জন্য তাদের যে নিজের একটা সত্তা তিনি কী করেছেন, ত্যাগ করেছিলেন। ঠিক আছে, বংশমর্যাদা বলে সব কিছু তিনি কী করেছেন, মৃত্যুঞ্জয় ত্যাগ করেছেন সেই বিষয়টা। এবার সমাজে তাদের যে প্রেমের বিরুদ্ধে বিরূপ আচরণ করেছে সেই দিকটি এখানে উল্লেখ করতে হবে তোমাকে। দেখো এরপরে দেখো রক্ষণশীল সমাজের স্বার্থপর সমাজপতিদের স্বরূপ। এই জায়গায় একটা কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে কি, তোমাদের যে মৃত্যুঞ্জয়ের চাচা ছিল তার নাম কি, খুড়া। তুমি দেখবে খুড়া এখানে দেখবা কি করতেছে, যখন মৃত্যুঞ্জয় এই বিলাসীর হাত থেকে খাবার খাচ্ছিলেন তখন তিনি সেটা দেখে ফেলেন, এবং দেখার সাথে সাথে সেটা কী করছেন, গ্রামের সবাইকে বলতে চলে গেছেন। গ্রামটা একেবারে কী হয়ে গেল, গ্রামটা একেবারে কী গেল, রসাতলে গেল। তাহলে সমাজে তখন একটা কী ছিল, ঘৃণ্য একটা প্রথা ছিল, সেটা হচ্ছে কি, নিচু জাতের কোনো মানুষের হাতে যদি উঁচু বংশের কোনো মানুষ যদি কি খাবার খায়, তাহলে সেটা নাকি অন্য পাপ হয়ে যায়। এবং তারা তখন বলতো সেটা কোনো কি নাই, ক্ষমা নাই বা প্রায়শ্চিত্ত নাই। তাহলে সমাজের এই যে কুসংস্কার, সমাজের এই যে সংকীর্ণ সীমা, ছোট মানসিকতা, বিষয়টা এখানে তোমাকে তুলে ধরতে হবে। এবং এই এখানে বলতে স্বার্থপর সমাজ, স্বার্থপর না, তাহলে তাদের একটা প্রীতি এবং প্রেম ভালোবাসা, এটা ভালোই দিক। হ্যাঁ, সেটাকে তারা কী করতেছে, সমাজের যে সংকীর্ণ সীমা কুসংস্কারের মাধ্যমে তাদেরকে নির্যাতন করতেছে। তোমরা গল্পে দেখে থাকবা, যখন ওই বিষয়টা দেখে ফেলছিল, খাবার বিষয়টা, তখন হচ্ছে তারা গ্রামে বলে 10 থেকে 12 জন পর্যন্ত ছেলে নিয়ে বিলাসীকে কী করে ফেলছে, বাড়ি থেকে করে টেনে হিস্টে বের করে আনছিল এবং তাকে অনেক মারধর করছে। তাহলে দেখে এরকম অনেক ঘৃণ্য কাজকর্ম তারা এখানে কী করেছে, গল্পে করা হয়েছে।
দেখো তারপর হচ্ছে প্রথা বিরোধী ও সেবাপরায়ণ নারীর চরিত্রের স্বরূপ। প্রথা বিরোধী, সমাজের যে কুসংস্কার, ঘৃণ্যতম প্রথা, এই বিরোধিতা এবং হচ্ছে সেবাপরায়ণ। দেখবা তোমাদের এখানে বিলাসী চরিত্রটি বিলাসী চরিত্রটি তোমাদের যে মৃত্যুঞ্জয় গল্পের যে নায়ক, তাকে সেবা শুশ্রূষা করার মাধ্যমে তাকে একেবারে কী করে তোলে, সুস্থ করে তোলে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত তার সেবা পরায়ণের দিকটি এবং তার প্রতি যে তার যে যত্ন, কেয়ারিং, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। যখন তাকে মূলত 10-12 জন মানুষ টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল, তখন তিনি হচ্ছে বাহিরে কি রুটি তৈরি করতেছিলেন, তখন তিনি যখন নিয়ে যাচ্ছে তখন বলতেছে আমি একটু রুটিগুলো তার কাছে দিয়ে আসি, যে সে অসুস্থ মানুষ, না খেয়ে কী করবে, মারা যাবে। তার প্রতি একটা কী দেখো কত মানে যত্ন, কত প্রীতি, এই জিনিসটা এখানে কী করা হয়েছে, তুলে ধরা হয়েছে। এরপর দেখো এটা প্রথা বিরোধী কেন বলছে, তিনি দেখবে সমাজের যে অনেক কুসংস্কার আছে, যে সমাজের মানুষরা যে শিকড় বিক্রি করে, এই যারা বিশেষ করে সাপোর্টে যারা আছে তারা শিকড় বিক্রি করে মানুষ ঠকিয়ে যে টাকা উৎপাদন করে, টাকা ইনকাম করে বা উৎপাদন করে, সেই বিষয়টি তিনি এখানে নিরুৎসাহিত করেছেন, বাধা দিয়েছেন। মৃত্যুঞ্জয় কোনো সময় বাধা দিয়েছেন যে মানুষকে ঠকিয়ে যে টাকা ইনকাম করা সেটা কখনোই কি নয়, ভালো কাজ নয়। তাহলে এই প্রেক্ষাপট থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই আসতে পারে, আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো স্যার আমরা এই টপিকগুলোর প্রশ্ন থেকে পাবো, সেটা তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে প্রেক্ষাপট একটা আছে, সেখান থেকে তুমি যদি একটা প্রশ্ন দেখতে চাও, তাহলে তুমি দেখো কুমিল্লা বোর্ডের 23 সালের প্রশ্নটা দেখে ফেলবা, নয়তো চট্টগ্রাম বোর্ডের 22 সালের প্রশ্নটা দেখে ফেলবা। তাহলে তোমাদের এই যে প্রেক্ষাপট, সমাজ সংকীর্ণ বা সমাজ দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে মানবের প্রেমের স্বরূপ এবং হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি, এই জিনিসটা তোমার কি হয়ে যাবে, আয়ত্ত চলে আসবে ইনশাল্লাহ। তাহলে তোমরা এভাবে কি করবা, ফলো করবা। এবার দেখো আমার পথ খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে আমার পথ বলতে আমরা আমাদের সামনে কী নামটা মনে পড়ে যায়, কাজী নজরুল ইসলাম। তাহলে আমাদের বিদ্রোহী কবির নাম মনে পড়ে যায়, আমাদের জাতীয় কবির নাম মনে পড়ে যায়। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কি তোমাদের গদ্য। দেখো তাহলে দেখো এখানে আমি কি বলছে, প্রথমটা আমি সত্তাকে জানা ও আত্মবিশ্বাসী হওয়ার গুরুত্ব। আত্মবিশ্বাসী হওয়ার গুরুত্ব এখানে মূলত কী বোঝাতে চেয়েছে, অর্থাৎ সক্রেটিসের একটা কথা আছে, নো দাইসেলফ, অর্থাৎ নিজেকে জানো মানে নিজের মধ্যে কী আছে, নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়া এবং নিজের সত্যকে এবং সবার ঊর্ধ্বে কী দেওয়া, স্থান দেওয়া। এই বিষয়টি মূলত এখানে তোমাদের গদ্যে তুলে ধরা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমি আছি মানে হচ্ছে কি, মহাত্মা গান্ধী আছেন না, সবাইকে আমি হয়ে বিপদের পথে বা উন্নয়নের পথে বা সব দেশের কল্যাণের জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য নিজের প্রত্যেকে আমি হয়ে সবাই আমির মাধ্যমে তুলে ধরতে বলেছেন। অর্থাৎ তুমিও আমিও আমি, মানে সবাই আমি। মানে তুমি এটা বললে হবে না যে আমার বলো করো তোমার একটা কোনো কাজ আমার স্যার আমাকে কী করে দিবে, তৈরি করে দিবে, বা আমার ভাইয়া করে দিবে, তুমি বলবো আমি আছি, আমার ভাইয়াকে এখানে করতে হবে, আমি করবো। এটাই মূলত এখানে আমার পথ প্রবন্ধে শিক্ষা দিচ্ছে। তাহলে সেই দিকটি তোমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন দেখবো হচ্ছে ঢাকা বোর্ডের 19, দিনাজপুর বোর্ডের 23, 22, 19 এবং 17। দেখো কতটা প্রশ্ন আসছে একটা টপিক থেকে। দেখো দিনাজপুর বোর্ডে 23 সাল আসছে, 22 সাল আসছে, তাহলে 21 সালেও তোমাদের কি হয় নাই, এই পরীক্ষা হয় নাই বাংলা, এবং হচ্ছে 20 সালেও হয় নাই, যেটা হচ্ছে অটো পাস ছিল। তার 19, 17 দেখো একেবারে সিরিয়ালে আসছে, প্রতি বছর প্রশ্ন আসছে। কুমিল্লা বোর্ডে আসছে কত সালে, 22 সালে আসছে। সিলেট বোর্ডে 22 সালে প্রশ্ন আসছে, যশোর বোর্ডে 23 এবং 22 দুটাতে আসছে, এবং হচ্ছে বরিশাল বোর্ডে 17 সালে আসছে। তাহলে তোমাদের যে আমি সত্তাকে জানা ও আত্মবিশ্বাসী হওয়ার গুরুত্ব, এই প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রেক্ষাপটকে বোঝার জন্য তোমাদের বলবো আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন কী করে দেখে নাও। এরপর দেখো সত্যকে জীবনের চালিকা শক্তি হিসেবে গ্রহণের তাৎপর্য। কি বলছে, সত্যকে জীবনের চালিকা শক্তি হিসেবে গ্রহণের তাৎপর্য। এখানে লেখক নমস্কার করতেছিলেন বা সালাম করতেছিলেন কাকে, নিজের সত্যকে, অর্থাৎ নিজের যে সত্য সেটাকে কী করা, গুরুত্ব দেওয়া, মিথ্যা কথার নিজেকে জড়িত না করে সত্যকে বলার মাধ্যমে নিজের যে সাহসিকতা, নিজের যে ব্যক্তিত্ব সেটা ফুটিয়ে তোলা। দেখো তাহলে কোন কোন প্রশ্ন বোর্ডের প্রশ্ন দেখবা, ঢাকা বোর্ড 23 আসছে, এটা 22 আছে, এবং রাজশাহী বোর্ড আসছে 22, কুমিল্লা বোর্ড 23, 19 দুটাতেও আছে, এবং দেখো চট্টগ্রাম বোর্ড 23 এবং বরিশাল বোর্ড 22। তাহলে এখান থেকে তোমরা কয়েকটা প্রশ্ন দেখে নিবা, দেখলে তোমাদের এই টপিকটা কী হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে। এবার দেখো 52 দিনগুলি, শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলি মূলত এটা হচ্ছে মূলত দিনপঞ্জি, তার জেল জীবনের যে দিনপঞ্জি 1952 সালের সেইটা। দেখো যেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন অবশ্যই আসবে। কী বলছি? প্রশ্ন অবশ্যই আসবে। এটা মূলত তোমাদের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। দেখো 1952 সালে শেখ মুজিবুর রহমানের জেল জীবন ও মুক্তি লাভের ঘটনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু যে অনশন যাপন করার মাধ্যমে তাকে বিনা বিচারে তাকে কি জেল হাজতে আটকে রাখছে, এবং সেখানে তিনি জেল থেকে যেহেতু তাকে বিনা বিচারে আটকে রাখছে, সেখান থেকে মুক্তি লাভের জন্য তিনি অনশন যাপন করতেছিলেন। সেই দিকটি এবং তিনি জেল জীবনে কি করেছেন, হ্যাঁ সেই দিকটি তোমাকে মনে রাখতে হবে। এবং তার পরিবর্তে তিনি যখন মুক্তির আদেশ আসলো তিনি তখন তার ঘটনা, সেই ঘটনাগুলো তোমাকে মনে রাখতে হবে। এবং বাড়িতে গিয়ে কী ঘটনা ঘটলো সেই বিষয়গুলো তোমরা একটু সংক্ষেপে কী করবা, ব্যাখ্যা করে দিবা। আর জাস্ট এখান থেকে ধারণা যারা হচ্ছে মূলত তোমাদের যে 52 দিনগুলো পড়ে নেয় এরকম অনেক থাকবে, তাদেরকে আমি বলবো শর্টকাট একটা টেকনিক দিচ্ছি। এই টপিকটা নিয়ে তুমি যদি ধারণা পেতে যাও তাহলে তোমাকে এখান থেকে কয়েকটা প্রশ্ন তুমি কী করবা, জাস্ট দেখে নিবা। যেমন এটা আসছে করতে ঢাকা বোর্ড 22-এ আসছে, রাজশাহী বোর্ড 22-এ আসছে, 17-তেও আসছে, এবং হচ্ছে চট্টগ্রাম বোর্ড 17 সালেও আসছে। তাহলে এখান থেকে তুমি যদি কয়েকটা প্রশ্ন দেখে না তাহলে তোমার এই টপিকটা কী হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। দেখো এরপরে দেখো, দেশ ও দেশের মানুষের প্রতি বঙ্গবন্ধুর মমত্ববোধ ও আত্মত্যাগ। কি বলছে? দেশ ও দেশের মানুষের প্রতি বঙ্গবন্ধুর মমত্ববোধ ও আত্মত্যাগ। দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু নিজের যে ত্যাগ স্বীকার করেছেন সেই দিকটি তোমাদের অবশ্যই শিখতে হবে, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রেক্ষাপট থেকে প্রশ্ন আসছে, ঢাকা বোর্ড 22-এ আসছে, রাজশাহী বোর্ড 19-এ আসছে, কুমিল্লা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 19 এবং 17। তাহলে এখান থেকে তুমি কয়েকটা প্রশ্ন দেখে নিবে, জাস্ট হয়ে যাবে। তারপর দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিবাদী ভূমিকা ও নেতৃত্ব। বঙ্গবন্ধু 1952 সালের সেই যে ভাষা আন্দোলন, সেখানে তার যে ভূমিকা, তিনি কি কি করেছেন সেই দিকটি তোমাকে একটু তুলে ধরতে হবে। এবং সে দেশের মানুষের জন্য কি করেছেন, হ্যাঁ, যে তিনি অন্যায়ের প্রতিবাদ কিভাবে করেছেন সেই দিকটা তুমি এখানে কি করবা, একটু তুলে ধরবা। দেখো এটা আসছে ঢাকা বোর্ড 17 এবং রাজশাহী বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 17 এবং সিলেট বোর্ড 19। তাহলে এখান থেকে তুমি কয়েকটা প্রশ্ন দেখে নিবা। এবার দেখো রেইনকোট খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কি করা হয়েছে, লেখা হয়েছে। এটি মূলত একটি ছোট গল্প। দেখো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও প্রতিরোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবন। তুমি এখানে দেখবা নুরুল হুদা নামে একজন বৃদ্ধ মানুষ, যিনি এক গল্পের এক পর্যায়ে তিনি সাহসী একটা মানুষে পরিণত হন এবং দেশের জন্য তিনি ত্যাগ স্বীকার করেন। যখন তাকে ধরে নিয়ে গিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা, তখন তাকে যখন তারা অধিক অত্যাচার করতেছিল, তখনও তিনি সেই ওই যে কলেজে যে ট্রান্সফরমার ধ্বংস করে দিয়েছিল কয়েকজন কুলি বা মিসক্রিয়ান, তোমাদের এখানে মিসক্রিয়ান হিসেবে কী করেছে উল্লেখ করেছে, তাদের যে ঠিকানার কথা নুরুল হুদা জানতেন, সেটি তিনি ওই অত্যাচারের পরেও তা কী করেন নাই, হানাদার বাহিনীদের বলে দেন না। এভাবে তার একটা দেশপ্রেমের এখানে দিক তুলে ধরা হয়েছে। একজন বৃত মানুষ কীভাবে সাহসী মানুষে পরিণত হয়েছে। মূলত সাহসী মানুষে পরিণত হওয়ার একটা কারণ আছে এখানে, তোমাদের গল্পে একটা কারণ দেখিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে তার শ্যালক মিন্টু, যিনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। জুনে মূলত তিনি কি মুক্তিযুদ্ধ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন জুন মাসে, এবং তার যে একটা রেইনকোট বাসায় ফেলে গিয়েছিলেন, সেটা একদিন বৃষ্টির সময় যখন নুরুল হুদা কলেজে যাচ্ছিলেন তখন সেটি পড়ে গিয়েছিলেন। এবং এর পরিক্রমায় পরবর্তী সময়ে তার একটা কি মুক্তিযুদ্ধর একটা যেহেতু রেইনকোট পড়েছে, সেখান থেকে তার একটা দেশের প্রতি ভালোবাসা এবং প্রীতির কি হয়, সৃষ্টি হয়। সেই দিকটা এখানে তুলে ধরতে হবে তোমাকে। দেখো, এবং এই তোমাদের রেইনকোট গল্পে মূলত ঢাকাকে কেন্দ্র করে বা ঢাকাকে কেন্দ্র করে, ঢাকার যে পরিস্থিতিকে কেন্দ্র করে যে ঘটনাগুলো এখানে ঘটেছে সেগুলো তোমাকে তুলে ধরতে হবে। গেরিলার আক্রমণ কীভাবে শুরু হয়েছে, মুক্তিযুদ্ধের সময় ঢাকার পরিস্থিতি কীরকম, সেই বিষয়গুলো এখানে তোমাদের রেইনকোটে কী আছে, বিস্তারিত বর্ণনা আছে। তোমরা দেখবা 25শে মার্চের যে ইমাম সাহেব একবার আল্লাহু আকবার বলতে পেরেছিলেন, দ্বিতীয়বার আর বলতে পারেননি। এবং 25শে মার্চ বা কালো রাত্রে হানাদার বাহিনীরা কীভাবে অত্যাচার চালিয়ে বাঙালিদের ঘুমন্ত বাঙালিদের উপর নির্যাতন করেছে, সেই দিকটি এখানে তোমাকে কী করতে হবে, তুলে ধরতে হবে। দেখো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বোর্ডে আসছে প্রশ্নটা। ঢাকা বোর্ড 23 এবং 19, দিনাজপুর বোর্ড 23 আসছে, কুমিল্লা বোর্ড 23, 22 এবং 17,
চট্টগ্রাম বোর্ড হচ্ছে 23-19 সালে আসছে, এবং সিলেট বোর্ড 23-22, যশোর বোর্ড হচ্ছে 23 এবং 17 সালে। তাহলে দেখো অনেকবারই অনেক বোর্ড আসছে, তাহলে এটি প্রেক্ষাপটটি তোমাকে অবশ্যই কী করতে হবে, আয়ত্ত করতে হবে। দেখো, পাকিস্তানি বাহিনীর আত্মত্যাগ ও নির্যাতন, পাকিস্তানি বাহিনীর অত্যাচার ও নির্যাতন। পাকিস্তানি বাহিনীরা মুক্তিযুদ্ধ চলাকালীন নিরস্ত্র বাঙালিদের উপর যে অত্যাচার করেছে বা বাঙালিদের উপর যে নিপীড়ন চালিয়েছে, সেই দিক দিয়ে এখানে তোমাকে তুলে ধরতে হবে। তোমরা যদি রেইনকোট গল্পটি পড়ে থাকো তুমি, তাহলে এখানে বিস্তারিত অনেক কিছুই জানতে পারবা। ইতিপূর্বে আমি তোমাদের যে বলেছি, ইমাম সাহেব একবার আল্লাহু আকবার বলতে পেরেছিলেন, দ্বিতীয়বার আর বলতে পারেনি। প্রশাসন মার্চরা আছে, তারা হচ্ছে একেবারে ঘুমন্ত বাঙালিদের উপর কী করেছেন, হত্যাকাণ্ড চালিয়েছেন। এছাড়া তারা অনেক নারীদের কী করেছেন, শ্লীলতাহানি করেছেন, দর্শন করেছেন। সেই দিকটি তুমি এখানে কী করতে পারো, তুলে ধরতে পারো। দেখো, এই টপিকটা নিয়ে ধারণা নেওয়ার জন্য আমি তোমাদের কয়েকটি প্রশ্ন দেখতে বলবো। দেখো, ঢাকা বোর্ড 22 সালে আসছে, এবং ময়মনসিংহ বোর্ড 22 সালে আসছে, রাজশাহী বোর্ড আসছে 17 সালে, কুমিল্লা বোর্ড আসছে 17 সালে, চট্টগ্রাম বোর্ড 22 সালে আসছে, এবং যশোর বোর্ড 22, 19 এবং 17 সালে এই টপিক থেকে প্রশ্ন আসছে, এবং হচ্ছে বরিশাল বোর্ড 19 এবং 17। এখান থেকে তুমি কয়েকটি প্রশ্ন যদি দেখে ফেলো, তাহলে এই পাকিস্তানি বাহিনীর অত্যাচার এবং নির্যাতনের যে দিক, সেটা তুমি একটু হলেও ধারণা পাবা। যারা গল্পটা পড়েছো তাদের তো এমনিতে ধারণা থাকবে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর এদেশীয় দূষরদের ভূমিকা। দেখো, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীদেরকে সাহায্য করেছিল এদেশীয় অনেক মানুষ, যাদেরকে আমরা কি রাজাকার, আলবদর, আলসাস এইসব নামে কি করি, সম্বোধন করে থাকি। তাহলে তারা যে দেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় দেশের মানুষের ক্ষতি করার জন্য এবং তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন, সেই পদক্ষেপগুলো তোমরা এখানে কী করতে পারো, তুলে ধরতে পারো, তাহলে হয়ে যাবে। দেখো, ঢাকা বোর্ড 22, রাজশাহী বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22 এবং হচ্ছে বরিশাল বোর্ড 23। মূলত এই টপিক থেকে বা প্রেক্ষাপট থেকে মূলত 22 সালের প্রশ্ন অনেকটা বেশি আসছে। তার মানে 23ও আসতে পারে, কি বলছি, 2400 তোমাদের পরীক্ষাও আসতে পারে। 23ও একটা আসছিল, সেটা হচ্ছে বরিশাল বোর্ডে। তাহলে এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি বেশি প্রেক্ষাপট দিই নাই, তোমাদের গল্পে অনেকগুলো প্রেক্ষাপট আছে, যে প্রেক্ষাপটগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মূলত তোমাদের সেগুলো এখানে দিয়েছি। দেখো, এরপর আসছে আমাদের পদ্মের মধ্যে রয়েছে সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারে পড়ে মনে, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তেমন মোটামুটি গুরুত্বপূর্ণ। প্রতিদান আমি বলবো, প্রতিদান এখানে বাদ দাও। সাপোজ তাহারে পড়ে মনে, 18 বছর বয়স, তাহলে আমি তোমাদের দিব হচ্ছে প্রতিদান বাদে সোনার তরী, বিদ্রোহী 2, 3 এবং 4। এই 4টি পদ্য যদি তুমি ভালো করে শিখতে পারো, তাহলে তোমার 2টি প্রশ্ন অবশ্যই কী করবে, কমন পড়ে যাবে। যেহেতু তোমাকে এখানে 2টি প্রশ্ন অবশ্যই কী করতে হবে, লিখতে হবে। 3টি চলে আসতে পারে, 3টি আসলে অতিরিক্ত যে একটি প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে, সেটা এখান থেকে করতে পারো। যদি তোমাদের গদ্য থেকে চলে আসে, গদ্য থেকে একটা অতিরিক্ত প্রশ্ন কী করে দিবা, উত্তর করে দেবে, তাহলে তোমার 7টি হয়ে যাবে। 2টি প্রশ্ন এখান থেকে অবশ্যই কমন পড়বে, সোনার তরী, বিদ্রোহী, তাহারেই পড়ে মনে, 18 বছর বয়স। এবার দেখব যে গুরুত্বপূর্ণগুলো স্টার মার্ক করা আছে, সেগুলা কোন কোন প্রেক্ষাপটে প্রশ্ন আসতে পারে, সেগুলো একটু বিস্তারিত আমরা দেখে নিই। দেখো, সোনার তরীতে দেখো কোন কোন প্রেক্ষাপটে প্রশ্ন আসতে পারে। মানব জীবনের চিরন্তন সত্য, মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে ধারণা। এখানে মূলত কী বোঝানো হয়েছে, মূলত তোমরা এই সোনার তরী কবিতায় দেখবা, একজন ব্যক্তির যে কাজকর্ম বা শিল্পীর যে কাজকর্ম, সেগুলো হচ্ছে মহাকাল বা আমাদের মহাবিশ্ব কী করে চিরজীবন ধারণ করে রাখে বা মনে রাখে, কিন্তু যে ব্যক্তি যে শিল্পী, তাকে মহাবিশ্ব কী করে না, ধারণ করে না। সেই দিকটা এখানে তোমাকে কী করতে হবে, তুলে ধরতে হবে। মূলত এই নশ্বর পৃথিবীতে মূলত অবিনশ্বর কেউ নয়, কিন্তু এখানে ওই ব্যক্তির বা শিল্পীর শেষ শিল্পকর্মগুলো বা সোনার ফসলগুলো মূলত চিরজীবনে কী পায়, স্থান পায়, কিন্তু ব্যক্তিসত্তা কখনো কি পায় না, স্থান পায় না। এই বিষয়টি তুমি এখানে কী করবা, উল্লেখ করবা, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো, ঢাকা বোর্ড 22 সালে আছে, এবং হচ্ছে দিনাজপুর বোর্ড 22 আছে, এবং হচ্ছে বরিশাল বোর্ড 22 সালে আছে। তাহলে তোমাকে এই প্রেক্ষাপটটা বেশি কী করতে হবে, শিখতে হবে, এবং ধারণা নেওয়ার জন্য এখান থেকে কোনো 2-1টা প্রশ্ন তুমি কী করবা, দেখে নিবা। এরপর দেখো,
সৃষ্টিশীল মানব সত্তার স্বরূপ ও পরিণতি সম্পর্কে ধারণা। এই তো একটু আগে তোমাদের একটু বলেছিলাম, সেই প্রেক্ষাপটটা এই প্রেক্ষাপটটা অনেকটা একই। মূলত এখানে মানব সত্তা বা মানব জীবন হচ্ছে মহাকালের বুকে স্থান পায় না, এবং তার একটা পরিণতি হয়ে যায়, শেষ পর্যন্ত একটা ভয়াবহ পরিণতি হয়ে যায়, কেউ তার সহায় হয় না, মহাকালও তার সহায় হয় না। কিন্তু তার যে সোনার ফসলগুলা সেগুলো হচ্ছে মূলত এই মহাবিশ্ব বা মহাকাল কী করে স্থান দিয়ে থাকে। সময় পরিক্রমায় একজন ব্যক্তি হারিয়ে গেলেও, একজন মানুষ হারিয়ে গেলেও, একজন শিল্প স্রষ্টা হারিয়ে গেলেও কিন্তু তার যে শিল্পকর্মগুলো সেগুলো হারিয়ে যায় না, সেগুলো মানুষ মহাকাল চিরজীবন ধারণ করে চিরকাল মনে রাখে। তাহলে দেখো, ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23 এবং 22, দিনাজপুর বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23 এবং 22 সালে আসছে, যশোর বোর্ড 23 আছে। এরপর দেখো বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তবে আমি এখানে একটা প্রেক্ষাপট দিয়েছি, শুধু একটি মাত্র প্রেক্ষাপট দিয়েছি, আসলে ইনশাল্লাহ এটা দেখে চলে আসবে। দেখো, অন্যায় অত্যাচার ও অত্যাচারের বিরুদ্ধে কবির আপোষহীন মনোভাব, অর্থাৎ হার না মানা মনোভাব বিদ্রোহের স্বরূপ। তোমরা দেখবা এই বিদ্রোহ কবিতাটা মূলত প্রেক্ষাপট হচ্ছে ভারত উপমহাদেশে যে ব্রিটিশ শাসন চলাকালীন সময়ে তারা যে বাঙালি বা ভারতবর্ষের মানুষের উপর যে নির্যাতন চালিয়েছে, এবং তাদের যে নিয়ম কানুন যেগুলো মানুষকে শোষণ করার জন্য, মানুষকে অত্যাচার করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনের বিরুদ্ধে, সেই নির্যাতনের বিরুদ্ধে কবি কীভাবে সোচ্চার হয়েছেন এবং নিজেকে কীভাবে শক্তিশালী মানুষ হিসেবে তুলে ধরেছেন। এখন কবি যখন মাথা উঁচু করে দাঁড়ায়, সেই মাথা দেখে পর্যন্ত হিমালয় পর্যন্ত কী হয়ে যায়, নিচু হয়ে যায়, নম হয়ে যায়। এই দিকগুলা তিনি এখানে কি করেছেন, উল্লেখ করেছেন। তোমরা একটু ধারণা নেওয়ার জন্য আমি বলবো তোমাদের এই বোর্ড কোয়েশ্চেনগুলো একটু কী করবা, দেখে নিবা। যেমন হচ্ছে কুমিল্লা বোর্ড 23, সিলেট বোর্ড 5 সাল যে প্রশ্ন দুটি আছে সেটা একটু তোমরা কী করবা, দেখে নিবা। এবার আসো তাহারে পড়ে মনে, সুফিয়া কামাল। খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের কবিতা। এখান থেকে অবশ্যই কী করবে, প্রশ্ন আসবে। দেখো, প্রেক্ষাপট আছে প্রকৃতির সঙ্গে মানবের সম্পর্ক। কি বলি, প্রকৃতির সাথে মানব মনের সম্পর্ক। এখানে তুমি দেখবা কবি সুফিয়া কামাল তার স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর পর তিনি মূলত শীতকালে মৃত্যুবরণ করেছেন, এবং যে শীতকালে মৃত্যুবরণ করার পর যে শীতের পরবর্তী সময়ে যে বসন্ত আসে, সেই বসন্তের সেই সৌন্দর্য তাকে কি করতে পারে নাই, মুগ্ধ করতে পারে নাই, কারণ সে তার ভালোবাসার বা প্রিয় মানুষকে কী করেছেন, হারিয়েছেন, এবং সেই দুঃখ, সেই স্মৃতি সে এখনো বলতে পারে নাই, এবং তার প্রকৃতির সাথে যে তার একটা অভিমান, সেই অভিমানটা এখানে মূলত কী করা হয়েছে, তোমাদের কবিতায় তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলো তোমাকে একটু জানতে হবে। তিনি বসন্তের যে আগমনের ফলে যে বাতাবি লেবুর ফুল ফুটেছে, আমল মুকুল এসেছে, সেইগুলো তিনি কখনো কী করেন নাই, চোখে দেখেন নাই। বা দক্ষিণ দিকে বাতাস বয়ে যে বাগানের যে সুগন্ধি গ্রান যে তার ঘরে প্রবেশ করতেছে, সেগুলো তিনি কী করেন নাই, খেয়াল করেননি। অর্থাৎ তার একটা যে অভিমান, তার একটা যে স্মৃতি হারানো, তার স্বামী হারানো, সেই রিক্ততা, সেই শূন্যতা, সেই বসন্তের সৌন্দর্য মণ্ডিত সময়েও সে বলতে পারেননি। এই বিষয়টা তোমাকে অবশ্যই কী করতে হবে, জানতে হবে। তাহলে ধারণা নিতে তোমাদের আমি দেখতে বলবো ঢাকা বোর্ডের 22 এবং 19 এবং 17 সালে যে প্রশ্ন আসছে, দিনাজপুর বোর্ড 22-এ আসছে, কুমিল্লা বোর্ডে 22 এবং 19 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 22 এবং 17 সালে আসছে, যশোর বোর্ড 19 সালে আসছে। এখান থেকে তুমি কয়েকটা প্রশ্ন কী করবা, দেখে নিবা, তাহলে তোমাদের হয়ে যাবে। দেখো, এরপর দেখো গতিময় এবং স্বচ্ছন্দ জীবনের বিচ্ছেদ বেদনার প্রভাব। কি বলছি, গতিময় স্বচ্ছন্দ জীবনের বিচ্ছেদ বেদনার প্রভাব। দেখো, মূলত কি বোঝানো হয়েছে, শীতকাল যেমন মানুষের শুষ্ক আবহাওয়ায় রিক্ত শূন্য করে দেয় এবং শরীরের চামড়া যেমন টান টান করে দেয়, ঠিক তেমনি শীতের সময় যে তার সাহিত্য জীবনে সবচেয়ে উৎসাহ দেওয়া একজন মানুষ, তার স্বামী সৈয়দ নেহাল হোসেন যখন মৃত্যুবরণ করেন, সেই শীতের যে রিক্ত শূন্যতা, স্বামী হারানোর যে বেদনা, সেই বসন্তে এসে প্রকৃতিকে আবার যদি সুন্দর এবং সজ্জিত করে দিয়েছে, সেই সজ্জা, সেই সৌন্দর্য তাকে আর কি করতে পারতেছে না, বিমোহিত করতে পারতেছে না, মুগ্ধ করতে পারতেছে না, কারণ সে তার প্রিয় মানুষ যিনি তার সুখ দুঃখে সবসময় পাশে ছিলেন, সেই মানুষটাকে কী করেছেন, হারিয়েছেন। এবং সেই হারানোর বেদনা এবং রিক্ত শূন্যতার যে দিকটি, সেটা তোমাকে অবশ্যই এখানে কী করতে হবে, তুলে ধরতে হবে, ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। এবং তুমি এই প্রশ্নগুলো যদি দেখে থাকো, তাহলে তোমাদের কি হয়ে যাবে, এই বিষয়ে ধারণা হয়ে যাবে। দেখো, ঢাকা বোর্ড 23, 22 এবং 19
ময়মনসিংহ বোর্ড হচ্ছে 22 সালে আসছে এবং রাজশাহী বোর্ড আছে 22-এ, দিনাজপুর বোর্ড 22 সালে আসছে, কুমিল্লা বোর্ড দেখো একেবারে 3 সালে আসছে 23, 22 এবং 17, চট্টগ্রাম বোর্ড 23 আসছে এবং 22 সালেও আছে, সিলেট বোর্ড 19, যশোর বোর্ড 22, 19 এবং 17। দেখো কতবার প্রশ্ন আছে একই বোর্ডে, একেবারে তিনবার করে চলে আসছে দেখো অনেক বোর্ডে। ঢাকা বোর্ডে 3বার আসছে 23, 22 এবং 19, দেখো ধারাবাহিক। এখানে তুমি বলতে পারো একেবারে এখানে ধারাবাহিক আসছে, দেখো এখানে 20 সালে পরীক্ষা হয়নি, এখানে 21 সালে পরীক্ষা হয়নি, ঠিক আছে। তারপর দেখো এরপর আসছে এখানে দেখো ঠিক সেম 23, 22 এবং 17, আর এখানে দেখো যশোর বোর্ড একেবারে 3বার আসছে, তাহলে কুমিল্লা, যশোর এবং ঢাকা বোর্ড একেবারে 3বার চলে আসছে। তাহলে তাহারে পড়ে মানে দেখো তোমাদের কত গুরুত্বপূর্ণ একটা কবিতা। এরপর দেখো 18 বছর বয়স, যে বয়সে তোমরা আসো, তাহলে তোমাদের যে বয়স সেই বয়স থেকে অবশ্যই কী করবে, প্রশ্ন করবে, যেহেতু তোমাদের সাথে যাই তোমাদের এই এক্সাম। দেখো প্রেক্ষাপটগুলো দেখো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণদের শক্তি, সাহস এবং হচ্ছে উদ্দীপনা। 18 বছর বয়সের যে বয়স সেটা হচ্ছে হার না মানার বয়স। সকল বাধা অতিক্রম করে নিজের জীবনকে জয়ী করার বয়স। মানুষের বিপদে, দেশের প্রয়োজনে সংগ্রামে এগিয়ে আসার বয়স, এবং সেই বয়সে অনেক সময় ভুল করে, আবার সেই বয়স অনেক সময় মানুষের উপকারে আসে। যে বয়স কখনো সমাজের যে পিছুটান সেটাকে কী করে না, ভয় পায় না, কোনো বিপদ আসলে সেটাকে তারা ভয় পায় না, বরং সেই বিপদকে জয় করার জন্য সামনে এগিয়ে যায়। এই বয়স হচ্ছে উদ্দীপনার, এই বয়স হচ্ছে সাহসিকতার, এই বয়স হচ্ছে আত্মবিশ্বাসের। তাহলে এই প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঢাকা বোর্ড 22 সালে প্রেক্ষাপট থেকে প্রশ্ন আসছে, এবং হচ্ছে রাজশাহী বোর্ড 22 আসছে, দিনাজপুর বোর্ড 18 সালে আসছে, কুমিল্লা বোর্ড 17তে আসছে, চট্টগ্রাম বোর্ড 23 এবং সিলেট বোর্ড 23 এবং 18, যশোর বোর্ড 18 সালে প্রশ্ন আসছে। তাহলে এটা তোমাদের অবশ্যই কী করতে হবে, শিখতে হবে। ভুল সিদ্ধান্তের ফলে তারুণ্যের ধ্বংসাত্মক পরিণতি। একজন মানুষ যখন 18 বছর বয়স, যখন মূলত তার আবেগ কাজ করে, বিবেক কাজ করে না, মূলত এটাই। দেখো এই আবেগের বশবর্তী হয়ে অনেক যুবক কী করে, ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। ভুল সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে যদি মানুষ ভুল করে সেটার ফল অবশ্যই সে পাবে। ভালো কাজ করলে সে ভালোর ফল পাবে, আর ভুল কাজ করলে সে অবশ্যই ভুলের মাসুল তাকে কী করতে হবে, গুনতে হবে। তাহলে সেই ভুলের কারণে তাদের জীবনের যে পরিণতি, সেই দিকটি এখানে তোমাকে একটু তুলে ধরতে হবে। দেখো ঢাকা বোর্ড 18 সালে আসছে এবং দিনাজপুর বোর্ড 23 এবং 18 সালে আসছে, সিলেট বোর্ড 18, যশোর বোর্ড 19 এবং 18 সালে এই প্রেক্ষাপট থেকে মূলত কী করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। দেখো দেশ ও মানবজাতির কল্যাণে 18 বছর বয়স। দেশ এবং মানবজাতির কল্যাণে 18 বছর বয়স কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি তোমাকে তুলে ধরতে হবে। দেশের কোনো প্রয়োজন বা দেশের কোনো যুদ্ধ, দেশের কোনো বা দেশের মানুষের কোনো উপকার তুমি দেখবা সব সময় এই 18 বছরের মানুষ যারা আছে, যারা এই সাহসী, যারা হচ্ছে পূর্ণ যৌবনপ্রাপ্ত, এই 18 বছরের মানুষটাই মূলত সবসময় এগিয়ে থাকে। তুমি দেশের মুক্তিযুদ্ধে বলো, দেশের কোনো উন্নয়ন কাজে বলো, দেখবে এই 18 বছরের মানুষটা সবসময় সবার আগে এগিয়ে থাকে, কারণ তাদের সেই আত্মবিশ্বাস, সেই সাহসিকতা, সেই শক্তি তাদের আছে। তাহলে এই দিকগুলো তুমি একটু উল্লেখ করে দিবা, তাহলে তোমার এই প্রেক্ষাপটে প্রশ্নের উত্তর ভালোভাবে হয়ে যাবে। দেখো রাজশাহী বোর্ড 18 সালে আসছে, দিনাজপুর বোর্ড 17, কুমিল্লা বোর্ড 18, চট্টগ্রাম বোর্ড 18 এবং হচ্ছে বরিশাল বোর্ড 18। তাহলে তোমাদের অবশ্যই বলবো 18 বছর বয়স থেকে তোমাদের অবশ্যই একটা প্রশ্নে আসার সম্ভাবনা অবশ্যই বেশি, অবশ্যই আসতে পারে প্রশ্ন। এবার দেখো উপন্যাস এবং নাটক। উপন্যাস এবং নাটক থেকে অবশ্যই প্রশ্ন আসবে। আমি বিশেষ করে এখানে হচ্ছে উপন্যাস থেকে 2টি আসবে, নাটক থেকে 2টি আসবে বলছি, এবং তোমাকে অবশ্যই একটা উত্তর করতে হবে। উপন্যাস থেকে 2টি থেকে একটা উত্তর করতে হবে, নাটক থেকে 2টি থেকে একটা উত্তর করতে হবে। এবং এই উপন্যাস এবং নাটকের ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু এই ঘটনা বা প্রেক্ষাপট অনেক বেশি বড়, সেজন্য তোমাদের আমি বলবো তোমাদের যে বইয়ে বা গাইড বইয়ে যে বুক কোয়েশ্চেনগুলো আছে সেগুলো অনেকটা ভালো করে দেখে ফেলা, এবং যদি সময় তো থাকবে না তাহলে সেজন্য এদিকে যাচ্ছি না, এই যদি বুক কোয়েশ্চেনগুলো ভালো করে দেখো তাহলে তোমাদের এই নাটক এবং উপন্যাস নিয়ে কী হয়ে যাবে, একটু ধারণা হয়ে যাবে, এবং ভালোভাবে তোমরা এমসিকিউগুলো একটু ভালো করে দেখবা সবগুলা। এবং দেখো তোমাদের জন্য আমি কতগুলো এখানেও গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট দিয়েছি,
তো এটা এগুলোও দেখতে বলবো, সাথে সাথে তোমাদের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে ম্যাক্সিমাম বোর্ড কোয়েশ্চেন যদি সময় থাকে তোমরা একটু কী করবা দেখে নিবা। দেখো লাল সালু উপন্যাসের ক্ষেত্রে তোমাকে দেখতে বলবো নোয়াখালী অঞ্চলের আর্থসামাজিক অবস্থা। নোয়াখালী অঞ্চলের আর্থসামাজিক অবস্থা মূলত তোমাদের লাল সালু এই উপন্যাসটা মূলত নোয়াখালীর যে অঞ্চলকে কেন্দ্র করে, নোয়াখালী অঞ্চলে যে ধর্ম ব্যবসা প্রচলিত ছিল সেই দিকগুলো কেন্দ্র করে এখানে মূলত কী করা হয়েছে তুলে ধরা হয়েছে। এবং নোয়াখালী অঞ্চলের মানুষরা যে অনেক কৃষিভিত্তিক তাদের সমাজ ছিল, সেই সমাজে অনেকটা কুসংস্কৃতি, ধর্মের প্রতি অন্ধবিশ্বাসের কারণে যে মানুষ পীর নামক কতগুলো নিকৃষ্ট মানুষ আসে, যারা হচ্ছে ধর্মকে পুঁজি করে ব্যবসা শুরু করে দেয়। এদেরকে আমি নিকৃষ্ট মানুষই বলবো, কারণ এরা হচ্ছে মানুষের ধর্মকে পুঁজি করে মানুষের মূলত কী করে ক্ষতি করে নিজের স্বার্থ হাসিলের জন্য কাজ করে থাকে। তাহলে নোয়াখালী মানুষের যে সামাজিক অবস্থা, তাদের যে পরিণতি, তাদের যে ধর্মবিশ্বাস এবং তাদের যে কুসংস্কার, এই দিকগুলো এখানে তুমি কী করে দিবা তুলে ধরবা। ধর্মের প্রতি মানুষের দুর্বলতা এবং ধর্ম ব্যবসা তোমাদের দেখবা। এখন লাল সালু উপন্যাসে মজিদ নামক একজন পীর, যিনি হচ্ছে ধর্ম ব্যবসায়ী, তিনি মূলত ধর্মকে কেন্দ্র করে সমাজের মোহাম্মদনগর গ্রামের মানুষদের কী করে দিয়েছে একেবারে ব্যবহার করেছে এবং তাদের সেই ধর্মান্ধতা, ধর্মের প্রতি তাদের যে আবেগ, সেটাকে তিনি পুঁজি করে নিজে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে। তোমরা এখানে দেখবা তারা হচ্ছে অনেক বড় বড় গরু হয়েছে, তারা অনেক টাকা হয়ে গেছে। তাহলে সেই ধর্ম ব্যবসা সম্পর্কে তোমাকে কী করতে হবে তুলে ধরতে হবে। এবং ধর্ম ব্যবসা হচ্ছে একটি সবচেয়ে নিকৃষ্টতম একটা ব্যবসা। জমিলার চরিত্র, জমিলা হচ্ছে এখানে মূলত কি মূল চরিত্র, যিনি হচ্ছে মজিদের চরিত্রের একেবারে বিপরীত চরিত্র। জমিলা হচ্ছে মূলত মজিদের চরিত্রের একেবারে বিপরীত চরিত্র। সে সমাজের যে কুসংস্কার, সেগুলো ধর্মের প্রতি যে ধর্মান্ধতা, সেগুলো সে কী করে না একেবারে মানে না। মজিদের কোনো আচরণই তার কী হয় নাই, পছন্দ হয় নাই। এবং মজিদের প্রতি তার একটা কী ছিল অপছন্দতা, তার মজিদকে সে কী করতো না, পছন্দ করতো না। এবং তুমি দেখবে এখানে যখন মজিদ যখন জমিলাকে বিয়ে করতে যায়, তখন জমিলা তাকে দেখে তার কী মনে করেছিল বরের পিতা মনে করেছিল। তারা দেখে অনেক বয়সের ডিফারেন্স। এগুলো মূলত তিনি মসজিদ ধর্মকে পুঁজি করে মানুষের মন জয় করার মাধ্যমে এই অল্প বয়সী নারী জমিলাকে সে কী করেছিল, বিয়ে করেছিল। তাহলে এই প্রেক্ষাপটটা তোমাকে কী করতে হবে, উল্লেখ করতে হবে। এবং মসজিদের নাটকীয় প্রবেশ তিনি মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করার মাধ্যমে সমাজের যে মানুষের যে কুসংস্কার, ধর্মের প্রতি যে ধর্মান্ধতা, সেটাকে পুঁজি করে সে মানুষের মন জয় করে নিয়েছিলেন। এবং সেটাকে পুঁজি করে আবার তিনি সেখানে তার অবস্থান দৃঢ় করেছিলেন। সেই প্রেক্ষাপটগুলো তোমাকে তুলে ধরতে হবে। কালেক ব্যাপারের সাথে মসজিদের সখ্যতার মাধ্যমে সমাজের কর্তৃত্ব অর্জন। কালেক ব্যাপারে ছিল মূলত সেখানকার একজন কি জমিদার বা ভূস্বামী, মূলত যার অধিকাংশ, ভূস্বামী বলতে আমরা কাকে বলতে, যার অধিক জমি থাকে এবং সেই জমিগুলো সে মানুষকে কী দেয়, বর্গা দেয়। এবং কৃষকরা সেই জমিতে চাষবাস করে এবং তাকে কী করে দেয়, সে অর্থাৎ জমির ব্যবহারের পরিবর্তে তাকে কী দেয়, ফলমূল বা ফসল দেয় বা টাকা দিয়ে তাকে। এই মসজিদ হচ্ছে সমাজের একজন কী ছিলেন, মোহাম্মদনগর গ্রামের একজন প্রভাবশালী মানুষ ছিলেন। আর সেই মসজিদই আবার তার সাথে সখ্যতা করেছে, অর্থাৎ একজন সমাজ উঁচু মানুষের সাথে তার একটা কী হয়েছে, ভালো সম্পর্ক হয়েছে। তাহলে ভালো সম্পর্ক, তাহলে মসজিদের কি চতুর মস্তিষ্ক মানুষ তিনি, সেটা এখানে তোমরা দেখো। তাহলে তার সাথে একটা যখন ভালো সম্পর্ক হয়েছে, সমাজের সেই কর্তৃত্ব সে অর্জন করতে পেরেছে। একেবারে তো একসাথে তিনি ধর্ম নিয়ে মানুষের সাথে কী করতেছে, ব্যবসা করতেছে, সাথে সাথে সে সমাজের শক্তিশালী মানুষের সাথে একটা কী করে ফেলেছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করেছে, যাতে সমাজের কর্তৃত্ব কী করতে পারে, রক্ষা করতে পারে। আমানা বিবির প্রতি মসজিদের স্বার্থ চরিতার্থ। আমানা বিবি হচ্ছে মূলত খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী এবং তার যে সৌন্দর্য, খালেক ব্যাপারীর আমেনা বিবি হচ্ছে অনেক বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন। সে যখন খালেক ব্যাপারী বাড়িতে গিয়েছিলেন তখন আমানাকে সেখানে দেখেছিলেন, মূলত তার পায়ের নিচের অংশ দেখেছিলেন। ঠিক আছে, সেই পা দেখে সে একেবারে কি হয়ে গেছিলেন, মুগ্ধ হয়ে গেছিলেন। তিনি ভাবছেন খালেক ব্যাপারী এত সুন্দর একজন কি আছে, স্ত্রী আছে, কিন্তু তার নেই। তার সেটা একটা কি হয়, হিংসা হয়, ঠিক আছে, ঈর্ষা হয়। সেজন্য সে বিভিন্নভাবে চক্রান্ত করে খালেক ব্যাপারীর এবং আমিনার কি করে দেয়, ডিভোর্স করে দেয়। ঠিক আছে, এই যে তার যে এই বিভিন্ন কূটকৌশল, সেই কূটকৌশল তোমাকে একটু কী করতে হবে, আয়ত্তে রাখতে হবে। এবং আওয়ালপুরের পীরের সাথে ধর্মীয় বিরোধ, একজন কি
প্রতিদ্বন্দ্বী বলবো, আমি প্রতিদ্বন্দ্বী বলবো। আবালপুরে ফিরে তার একজন হচ্ছে প্রতিদ্বন্দ্বী, এবং সেই প্রতিদ্বন্দ্বী মূলত তার যে অনুসারী ছিল সেই অনুসারীদের কী করে ফেলতেছে, দখল করে ফেলতেছে, অনুসারীগুলো নিয়ে ফেলতেছে। সেজন্য সে আবালপুরে পীরকে কী করার জন্য, একেবারে তাড়ানোর জন্য, তার যাতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, তাড়ানোর জন্য যে কাজগুলো করেছিলেন সেগুলো তোমাকে এখানে কী করতে হবে, শিখতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। এবং সমাজের মানুষের যা নগরের যে মানুষগুলো আছে তারা হচ্ছে মূলত ধর্মান্ধ এবং হচ্ছে সমাজের কুসংস্কারে আচ্ছন্ন। সেই কুসংস্কারাচ্ছন্ন মানুষকে শিক্ষার আলোতে নিয়ে তাদেরকে সচেতন মানুষ হিসেবে পরিণত করার জন্য আক্কাস মিয়া গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু মজিদ চক্রান্ত করে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে দেননি, বরং সেটার পরিবর্তে তিনি একটা মক্তব প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন। কিন্তু কেন কথা বলেন? কারণ যদি সমাজের মানুষ যদি স্কুলের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তখন সমাজের যে কুসংস্কার, ধর্মকে পুঁজি করে মসজিদ যে ব্যবসা করতেছে সেটা তারা কি করে যাবে, জেনে যাবে। আসল সত্য কি সেটা তারা কি করতে পারবে, বুঝতে পারবে। সেটা যে বুঝলে, সেটা যদি বুঝে যায়, তখন মসজিদের আর এখানে কি থাকবে না, অস্তিত্ব থাকবে না। সে আর ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে পারবে না। এজন্য তিনি বিভিন্ন কৌশল কাটিয়ে আক্কাসকে গ্রাম থেকে বিতাড়িত করে, এবং কীভাবে তাকে অসম্মানিত করার মাধ্যমে বিতাড়িত করে, তাকে দেখে বলে তোমার দাড়ি কই মিয়া, তোমার দাড়ি কই মিয়া, মানে ধর্মীয় দিক থেকে কী করছে, আঘাত করছে। তখন আক্কাস মিয়া অবশ্যই একটু কী হয়েছে, লজ্জাবোধ করেছেন এবং তিনি অসম্মানিত হয়েছেন, এবং তার পরিবর্তে তিনি গ্রাম ছেড়ে চলে যান। এভাবে তিনি তার প্রতিদ্বন্দ্বী মানুষগুলোকে গ্রাম থেকে বিতাড়িত করে নিজের অস্তিত্বকে কী করেন, সুদৃঢ় করে থাকেন। তাহলে এই আক্কাস মিয়ার প্রেক্ষাপটটা তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি আক্কাস মিয়ার প্রেক্ষাপটটা, এবং ধর্মকে পুঁজি করে যে ব্যবসা মসজিদের, সেই দিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা টপিক থেকে আমি আশা করি অবশ্যই একটা প্রশ্ন তোমার কী হয়ে যাবে, কমন পড়ে যাবে। এই দুইটা শুধু, একটা হচ্ছে ধর্মকে ব্যবসা করে মানুষের যে মসজিদের যে ব্যবসা পরিচালনা করছে সেটা, এবং আক্কাস মিয়ার যে স্কুল প্রতিষ্ঠা, এবং স্কুল প্রতিষ্ঠা করতে না দেওয়ার মাধ্যমে মসজিদের যে কর্তৃত্ব রক্ষা হয়েছে সেই প্রেক্ষাপটটা। এবার আসো সিরাজউদ্দৌলা, কী বলছি, সিরাজউদ্দৌলা এই নাটক থেকে তোমাদের অবশ্যই কি দুটি প্রশ্ন আসবে এবং একটি আনসার করতে হবে। দেখো, স্বাধীনতা রক্ষায় নবাব সিরাজউদ্দৌলার ভূমিকা, পরিণতি এবং দেশপ্রেম। দেশকে রক্ষা করার জন্য নবাব সিরাজউদ্দৌলার যে কাজকর্মগুলা, দেশের প্রতি যে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, সেই দিকগুলো তোমাকে অবশ্যই কী করতে হবে, দেখতে হবে। যেমন হচ্ছে সিরাজউদ্দৌলা পরাজয়ের ক্ষেত্রে কতগুলো মানুষের আত্মীয় স্বজন, তার কতগুলো আত্মীয় স্বজন বা বাংলার মানুষের যে ষড়যন্ত্র করেছেন সেই দিকগুলো তোমাকে একটু দেখতে হবে। যেমন দেখো, বাংলায় কতিপয় মানুষের সততা, ধূর্ততা ও মিথ্যাবাদিতার স্বরূপ। যে সততা বা ধূর্ততা বা মিথ্যাবাদিতার কারণে মূলত নবাবের সিংহাসন কী হয়েছে, ইংরেজদের হাতে চলে গিয়েছিল, সেই দিকটা তোমাকে একটু শিখতে হবে। মোহাম্মদী বেগের চরিত্র, নবাব সিরাজউদ্দৌলাকে তিনি যে হত্যা করছেন টাকার জন্য, সম্ভবত 10,000 টাকার বিপরীতে তিনি কী করেছিলেন, সিরাজউদ্দৌলাকে তিনি হত্যা করেছিলেন, যদিও তিনি তার পরিবারে কী হয়েছেন, বড় হয়েছেন। দেখো, লুৎফার প্রতি ভালোবাসা। লুৎফা হচ্ছে মূলত সিরাজউদ্দৌলার স্ত্রী, তার প্রতি যে সিরাজউদ্দৌলার যে ভালোবাসা এবং প্রীতি, সেদিকটা তোমাকে একটু দেখতে হবে। এবং রাজত্বের দায়িত্ব, রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, রাজ্যকে মানে রাজ্যের মানুষকে ভালো রাখার জন্য তার যে দায়িত্ব, সেই দায়িত্ব তোমাকে একটু দেখতে হবে। এবং হচ্ছে রাইসুল, জোলাকা, এবং হচ্ছে মোহনলালের বীরত্ব, সিরাজের আপনজনের বিশ্বাসঘাতকতা, এই প্রেক্ষাপটগুলো তোমাকে একটু অবশ্যই দেখতে হবে। এবং পরিশেষে আমি তোমাদের বলবো, নাটক এবং উপন্যাসের ক্ষেত্রে তোমাদের অবশ্যই কী করতে হবে, বোর্ড কোয়েশ্চন, ম্যাক্সিমাম বোর্ড কোয়েশ্চন তোমাকে দেখতে হবে। এবং আমি বলবো এমসিকিউর ক্ষেত্রে তোমাকে সবগুলো এমসিকিউ একটু আয়ত্ত করবা, কারণ এখান থেকে কমপক্ষে 6টা এমসিকিউ আসতে পারে, 5 থেকে 6টা বা আসতে পারে এমসিকিউ। এবং প্রশ্ন যেহেতু 4টা আসে, তাহলে অতিরিক্ত প্রশ্ন যদি তুমি এখান থেকে আনসার করতে পারো, তোমাদের কোনো প্যারা থাকবে না।